কি বন্ধুরা, মুখে পানি চলে এসেছে না? আমারও কিন্তু সেম অবস্থা। এই টক ঝাল ঝুরি আচারটা ভাত অথবা খিচুড়ি দিয়ে খেতে কি যে মজা। আর আমার শ্বশুর মশাই তো সারা বছর এই আচার ছাড়া ভাতই খেতেন না। উনি ভাত খিচুড়ি তো আছেই, রুটি আর পরোটা দিয়েও এই আচারটা খেতে খুবই ভালোবাসতেন। তো আমি এখানে 2 কেজি পরিমাণ আশিনা আম নিয়েছি, আর ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু কষটা বের হয়ে যায়, আর এখন একটু ঝুরি করে কেটে নিচ্ছি। তা আমি কিন্তু বটিতে এইভাবে কেটে নিই। এটা যদি গ্রেটারে গ্রেট করেন তাহলে কিন্তু অনেক চিকন হবে আর আম থেকে পানি বের হয়ে যাবে, তাতে করে আচারটা খুব একটা ভালো হবে না। তা আমি কিন্তু বরাবর এইভাবে বটিতেই কেটে নিই, এতে করে আচারটা একটু দানাটা বড় হয় আর ভালো থাকে। তো সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে। এখন আমি মশলাগুলো রেডি করে ফেলবো। তো আমি এখানে নিয়েছি শুকনা মরিচ, হলুদ গুঁড়া, লবণ, তেল আর 8-10টা মতো দেশি রসুন কোয়া ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন, আর এখানে আছে কাঁচা সরিষা। বাসায় অন্য কোনো আচার বানানো মিস হলেও আমার এই আচারটা বানানো কখনো মিস হয় না। 22 বছর ধরে এইভাবেই বানিয়ে আসছি। আর আমগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম। এখন আমি মরিচ আর 5 ফোড়নটা ভেজে নিব। তো চুলায় খোলা দিয়ে দিয়েছি, মাটির খোলা। এখন এর মধ্যে গরম হয়ে গেছে, মরিচগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আচারের জন্য মরিচ এইভাবে খোলাতে একটু ভেজে নিই, আর একই খোলায় 5 ফোড়নও দিয়ে দিলাম, এগুলো ভেজে নিচ্ছি। এখন সবগুলো নামিয়ে ঠান্ডা হলে গুঁড়া করে নিব। আর এইদিকে এখন মাখানোর জন্য রেডি করছি। তো বেশ খানিকটা আমি বাটা রসুন দিলাম। আমি কিন্তু এইখানে শুধুমাত্র এই বাটা রসুনটাই নরম মশলা অ্যাড করেছি, তাছাড়া সব মশলা কিন্তু ড্রাই। আর রসুনগুলো একটু আধা থেঁতা করে নিয়েছি। বেশ খানিকটা সরিষা দিয়ে দিলাম, আর টালা মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হলুদ, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। স্বাদমতো লবণ, যেহেতু আশিনা আম আর এটা বেশি টক হয় এজন্য লবণ একটু বেশি পরিমাণে নিয়েছি। আর ঝাল আর কালারের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, আর হাফ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন আমগুলো দিয়ে আলতো হাতে একদম মাখিয়ে নিব উপর নিচ করে। আর এটা কিন্তু বেশি ডলে ডলে মাখানো যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে, যেহেতু এই মশলায় লবণ আছে আর লবণ তো পানি বের করতে হেল্প করে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো বয়েমে দিয়ে দিব। আমি কাচের বয়েম নিয়েছি, আর এর মধ্যে একটু তেল দিয়ে 4-5টা ঘুরিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই বয়েমগুলো গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর যেহেতু সারা বছর এগুলোতে আচার থাকে, তো অবশ্যই নতুন আচার রিফিল করার আগে এইভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন, এতে করে বয়েমের জীবাণুটা মরে যাবে আর আচারও ভালো থাকবে। তো আমি প্রথমে কিছু আচার দিয়ে একটা কাঠির সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি আর কি, ভিতরে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এখন একদম মুখ বরাবর চেপে 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে দিব, কারণ এইটাতে আমাকে আবার তেল রিফিল করতে হবে। এইভাবে তেল দিয়ে এই আচারটা 1 বছর তো বটেই, 2-3 বছরও কিচ্ছু হবে না, জাস্ট মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন যদি ইচ্ছে হয় আর কি। আর তেল শেষ হলেই আবার তেল রিফিল করে দিবেন। মোট কথা আচারটা যেন একদম তেলে ডুবানো থাকে, তাহলে আচার কিচ্ছু হবে না। বাসায় এই আচারটা যে শুধুমাত্র ভাত বা খিচুড়িতে খায় তা কিন্তু না, আমি এটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি বা টক জাতীয় যে কোনো তরকারি রান্না করলে ব্যবহার করি, আবার হচ্ছে চাটনিতেও এই আচারটা ব্যবহার করি। সবাই প্রথমে অল্প করে বানিয়ে দেখবেন কেমন হয়। আল্লাহ হাফেজ।